গুড মর্নিং এভরিবডি। শুরু করছি আজকের আলোচ্য বিষয় বাস্তব সংখ্যার পরম মান বা মডুলাস ভ্যালু অফ রিয়াল নাম্বার। লিখছি এই যে বাস্তব সংখ্যার পরম মান বা মডুলাস ভ্যালু অফ রিয়াল নাম্বার। পার্ট 1। এই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করছি এই কারণেই যে এই গণিতের ক্ষেত্রে এই মডুলাস বিষয়টা যত্রতত্র ব্যবহার হয়। তার জন্য তোমাদের পরবর্তী সময়ে যদি কোনো রকম অসুবিধা না হয়, এই কারণে মডুলাস বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলাম। তবে এই মডুলাস বিষয়টা আলোচনা শুরুতেই যে বিষয় দুটো নিয়ে আলোচনা করা দরকার, যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে √(x²), যেখানে x বিলংস টু r, অর্থাৎ কি, অর্থাৎ x হলো বাস্তব সংখ্যা। আরেকটা বিষয় হচ্ছে তোমার বিস্তার বা অন্তর বা কি ইন্টারভেল। তাহলে প্রথমে শুরু করা যাক √(x²) নিয়ে আলোচনা। তাই তোমাদেরকে আমি বললাম √16 মান কত। আমি এই যে তিনটে অপশন দিয়ে দিলাম, একটা দিলাম 4, একটা দিলাম -4, আর আরেকটা দিলাম হচ্ছে +-4। এখন দেখো, এটা বলার সাথে সাথে বেশিরভাগ স্টুডেন্টের মাথায় যেটা আসবে, ভাবনায় যেটা আসবে, সেটা হচ্ছে +-4। কিন্তু এটা ভুল। শুদ্ধটা হচ্ছে এই 4। এখন প্রশ্ন হচ্ছে, আমি 4 শুদ্ধ বললেই তো হবে না, অঙ্ক তো যুক্তিবিজ্ঞান। তাহলে আমাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে হবে যে এই অ্যান্সারটা 4 হবে, +-4 হবে না কেন। দেখো একবার, তোমরা ক্লাস 6-7-এ থাকতে তোমরা শিখে আসছো বাস্তব সংখ্যারেখা সম্বন্ধে তোমাদের ধারণা জন্মেই গেছে। তাই সেই বিষয়টা আমি আরেকবার বলে নিচ্ছি। এই বাস্তব সংখ্যারেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু দিয়ে যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করতে, এক একটা বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখানে এই বিন্দুটাকে 0 ধরা হলো এবং কোনো একটা ডিস্টেন্সকে 1 বা ইউনিট করা হলো। এখন এটার সঙ্গে তুলনা করে করে অন্য সংখ্যাগুলো তৈরি হবে। যে 2 বলতে এটা দ্বিগুণ, 3 বলতে এটা 3 গুণ, 4 বলতে এই দৈর্ঘ্যের 4 গুণ, 5 বলতে দৈর্ঘ্যের 5 গুণ, এই 6, 7, এইভাবে আমরা বিন্দুগুলো বসাতে পারি। যে -1 কোন বিন্দুটা হবে? এই যত দূরে 1 আছে ঠিক তত দূরে বাঁ দিকে হচ্ছে -1। ঠিক একই রকমভাবে যত দূরে 2 আছে ঠিক তত দূরে, 0 থেকে ঠিক তত দূরে কত হবে? -2। এইভাবে -3, এইভাবে -4, এইভাবে -5, এইভাবে -6, এইভাবে চলতে থাকবে। এখন যদি বলা হয় যে 6.7 কী হবে? তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের 6 গুণ, আর এই দৈর্ঘ্যটা 10/7, এইভাবে চলে আসবে কি 6.7। তাহলে -6.7 কোথায় আসবে? -6.7 যত দূরে 0 থেকে যত দূরে 6 পয়েন্ট হচ্ছে ঠিক তত দূরে 0 থেকে এদিকে চলে আসবে কত? এই যে -6.7। এইভাবে এই সংখ্যারেখার উপরস্থ প্রত্যেকটা বিন্দু ধরে কী করা হয়? এক একটা করে সংখ্যা প্রকাশ করা হয়। অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডে যত সংখ্যা আছে সমস্ত সংখ্যা এই সংখ্যারেখার উপরে এক একটা বিন্দু দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। ঠিক আছে? এখন লক্ষ্য করো, এদের মধ্যে এই বিন্দুগুলোর সঙ্গে সংখ্যার একটা নিবিড় সম্পর্ক আছে। কী ধরনের সম্পর্ক? যেমন ধরো 5 এই সংখ্যাটা নিলাম, এই 5 এই সংখ্যাটা একমাত্র এই বিন্দুটাকে প্রকাশ করবে, আর কোনো বিন্দুকে প্রকাশ করতে পারবে না। বা এই বিন্দুটা একমাত্র 3কেই প্রকাশ করবে, আর কোনো বিন্দুকে প্রকাশ করতে পারবে না। অর্থাৎ একটা সংখ্যা একটা বিন্দুকে প্রকাশ করবে এবং একটা বিন্দু একটা সংখ্যাকে প্রকাশ করবে। এই যে নিবিড় সম্পর্ক, এই নিবিড় সম্পর্কটাকে আমরা বলি হচ্ছে এক সম্পর্ক। আমরা কোনো পরিস্থিতিতেই এই সম্পর্কটাকে ভাঙতে পারবো না। ঠিক আছে?
এটা আমাদের পক্ষে সম্ভব না। তা এখন যদি বলা হয় √4, তুমি যদি বলো √4 +-2, তাহলে কী হবে? একদিকে এখানে এটা হচ্ছে √4, আবার আরেকদিকে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে -√4, অর্থাৎ একটা সংখ্যা দুটো বিন্দুকে প্রকাশ করে ফেলছে, যেটা সম্ভব না। তাহলে এই যে -2, এটা হবে কি -√4, অর্থাৎ সমদূরত্বে চলে আসবে এটা -√4। তার জন্য আমরা লিখলাম √4 = কত 2 এবং -√4 কত হচ্ছে -2। ঠিক আছে? তাহলে খুব ভালো করে মনে রাখবে √A² হচ্ছে >= 0 এবং -√² <= 0। তার মানে কী দাঁড়ালো? এই √A² নট <0। এটা কখনোই ঋণাত্মক হতে পারবে না। একদম এটা সবসময় তোমরা মনে রাখবে কথাটা। এবার দেখো একটা এক্সাম্পল নিচ্ছি। বললাম √5 - 2√6 = √5কে লিখলাম √3 তার হোল স্কোয়ার, আর কত √2 তার হোল স্কোয়ার হলো 5, -2√6 2 × √3 কত √2, যেটাকে লিখলাম এই যে √3 - √2 তার কি হোল স্কোয়ার কত হলো তোমার? আচ্ছা দাঁড়াও, একটু এই বিষয়টা একটু পরে বলছি, তার আগে একটা বিশেষ নোট দিয়ে নিচ্ছি তোমাদেরকে, এটা একটু পরে বলছি, ভীষণ ইম্পর্টেন্ট, VVI এটা দিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। √A² হচ্ছে A যখন A > কত 0 0, যখন A = 0 -A, যখন A কত 0। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো নিয়ে তো কোনো তোমাদের নিশ্চয়ই সমস্যা নেই। সমস্যা হচ্ছে এখানটা আবার একটা মাইনাস নিয়ে আসলাম কেন? দেখো এই সমস্যাটা আমি দূর করে দিচ্ছি। ধরো A হয়তো -5 লিখলাম, তাই √A² কত হচ্ছে √5 তার কি হোল স্কোয়ার কি কত হচ্ছে? দেখো রুট মানে কি √½ কাটাকাটি গিয়ে -5 হয়ে গেল। কিন্তু এটা আমাদের প্র্যাকটিসও হয়ে গেছে যে স্কোয়ার আর রুট থাকলে সবসময় কী হয়, দুটো চলে যায় -5, কিন্তু এটা <0 হয়ে গেল। আর √A² √5 তার হোল স্কোয়ার কী হচ্ছে? এটা <0, তার জন্য কি মাইনাস আসবে, -5, কারণ যেহেতু √A² কি হচ্ছে -A, কি যখন কি A কত 0 কত হলো 5। ঠিক আছে? এবার দেখো তোমার এটা তোমার নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেল যে √, এই যে মাইনাসটা কোনো সমস্যা থাকলো না, এবং এটা তোমার একটা কমন সেন্স অ্যাপ্লাই করতে পারো। কমন সেন্স অ্যাপ্লাই কীরকম? আমি বলি A <0। তুমি তো জানো ঋণাত্মক সংখ্যার সঙ্গে যদি কোনো মাইনাস দেওয়া যায় সেটা ধনাত্মক হয়ে যায়, তাহলে A তো <0, তার জন্য তার সঙ্গে যদি তুমি একটা মাইনাস দিয়ে দাও অটোমেটিক এটা ধনাত্মক হয়ে যাচ্ছে। এই যে √² এই যে বিষয়টা কিন্তু এইভাবে না করে এইভাবে তুমি ভাবতে পারো। ঠিক আছে? এখন আমি আগের এক্সাম্পলটায় আসছি, যেটা করছিলাম একটু আগে এক্সাম্পলটা। দেখো বললাম √5 - 2√6 এই 5কে লিখলাম √3 তার হোল স্কোয়ার প্লাস কত √2 তার হোল স্কোয়ার -2 × √3 কত √2 এটা লিখতে পারি এই √3 - √2 তার কি হোল স্কোয়ার এই যে স্কোয়ার রুট আছে লিখে দিলাম √3 - √2। আবার তোমার আরেক বন্ধু এইভাবে করলো 5 - 2√6 এই √2² প্লাস √3² লেখা যেতেই পারে, এটাও 5 হয়ে গেল। -2 × √2 × √3 এটাও √6 হয়ে গেল, কোনো অসুবিধা নেই, √2 × √3 লেখা যেতেই পারে। এবং লেখা হলো এই √2 - √3 তার কি হোল স্কোয়ার, কোনো সমস্যা নেই, কারণ A - B হোল স্কোয়ার আর B - A হোল স্কোয়ার কিন্তু ব্যাপার একই। তার জন্য এটা কী হলো, এটা চলে আসলো এই √2 - √3। দেখো দুরকম উত্তর হয়ে গেল। এখন দেখো √3 > √2, তাহলে এটা >0,
আর এখানে √2 লেস দেন √3, এটাতে লেস দেন 0, এটা ভুল হয়ে গেল। তাহলে শুদ্ধ উত্তরটা কী হবে? √5 - 2√6 = এই পর্যন্ত ঠিকই আছে, লিখে নিলাম √2 - √3 তাকে হোল স্কোয়ার, এই পর্যন্ত ঠিকই আছে লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে এটা কি লেস দেন 0? তা আমরা কী জানি √2 (a²) যখন কি a লেস দেন 0, তাহলে এটাকে কী হবে? এটা মাইনাস দিয়ে বসবে, -√2 - √3, তারপরে কী হলো? এই মাইনাসটা প্লাস হলো, আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল, ওটা গ্রেটার দেন 0 হয়ে গেল। এইভাবে আমরা শুদ্ধ উত্তরটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে দেখো আবার লিখলাম √a - b তার হোল স্কোয়ার দিলাম, তিনটা অপশন দিলাম। একটা দিলাম a - b, একটা অপশন দিলাম -a - b, এবং আরেকটা অপশন দিলাম a +- a - b। কিছুক্ষণ আগে তোমরা তো দেখেছো যে প্লাস মাইনাস হচ্ছে না, এই জন্য তোমাদের মধ্যে অনেকে ভাবনা চলে আসছে এটা এখন কোনটা কারেক্ট হবে, এটা কারেক্ট হবে, কিন্তু না, এবার কিন্তু এটা কারেক্ট হয়ে গেছে। কী কারণে এটা কারেক্ট? কারণ এই যে a - b লিখলাম, a - b, এই a - bটা পজিটিভ না নেগেটিভ, লেস দেন 0 না গ্রেটার দেন 0, এটা কিন্তু আমাদের জানা নেই। এখন যেমন ধরো a > b হলে, a - b এটা কি গ্রেটার দেন কত? 0 হবে। ফলে কি হচ্ছে? √a - b তার হোল স্কোয়ার কত হবে? তাহলে a - b, কারণ a - b গ্রেটার দেন 0। আবার a লেস দেন b হলে a - b কী হবে? লেস দেন 0, এবং ফলে কী হবে? a - b তার হোল স্কোয়ার তাহলে একটা মাইনাস দিয়ে বসবে, -a - b, কারণ এটা হচ্ছে যেহেতু এটা কি লেস দেন 0, ঠিক আছে, তার জন্য একটা মাইনাস দিয়ে বসলো, মাইনাস, তার √² -a যখন a লেস দেন 0, ঠিক আছে। তার জন্য কী হচ্ছে ঘটনাটা? এই √x², এক্সটাকে আননোন কোয়ান্টিটি, এটা কিন্তু হয়ে গেল প্লাস মাইনাস কত x, কিন্তু √9 কত 3, কিন্তু -√9 এটা হবে -3। এই মাধ্যমিক স্তরে একটা বিশেষ ধরনের ভুল হয়। সেই ভুলটা কি? যে কোনো একটা সমীকরণের সমাধান করতে বলা হলো, সমাধান করতে করতে দেখা গেল x² = 25 আসছে, এবং তারপরে অনেক স্টুডেন্ট এভাবে করবে x √25, এবং তারপরে লিখবে +-5। এটা কিন্তু ভুল হয়ে গেল, কারণ √, কখনো প্লাস মাইনাস হবে না। তাহলে শুদ্ধ উত্তরটা কী হবে? শুদ্ধ উত্তরটা হবে x² = 25, সুতরাং x = কত হচ্ছে? +-√25 কত? +- কত হচ্ছে? 5। ঠিক আছে, এবার আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে π/2 লেস দেন θ লেস দেন π হলে √cos² θ সমান কত হবে? দেখো এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা জানো যে π/2 থেকে পাইয়ের মধ্যে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে cos θ মান নেগেটিভ হয়, কিন্তু অনেকের মধ্যে একটু অসুবিধা আছে, একটু ধারণার স্বচ্ছতার অভাব আছে, তাদের জন্য আমি একটু ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি। দেখো এই যে তোমার এই সমতলকে দুটো পরস্পরচ্ছেদী লম্বরেখার সাহায্যে কী করলাম? আমরা 4টা উপাংশে ভাগ করে নিলাম, x x', y y'। দেখো এই যে ট্রিগোনোমেট্রিক কোণ আর জিওমেট্রিক কোণের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, তাদের গঠনে পার্থক্য আছে। ট্রিগোনোমেট্রিক কোণটা কীভাবে হয়? যে কোনো একটা ফিক্সড রে থাকে, এই একটা ফিক্সড রে এখানে, এবং আরেকটা মুভিং রে, যেটা ফিক্সড রেটা তার প্রাথমিক অবস্থান, ওখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে ঘুরে কোণ উৎপন্ন করে। যেমন ধরো এখানে ফিক্সড রে, ওএক্স হচ্ছে সেই ফিক্সড রে, এখন একটা নির্দিষ্ট রে হচ্ছে ওএক্স, এখন একটা মুভিং রে যার প্রাথমিক অবস্থান হচ্ছে ওএক্স এবং যার প্রান্তবিন্দু হচ্ছে ও। এখান থেকে কি হয়? এখান থেকে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে বা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে কোণগুলো তৈরি করে। এইটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে কোণের সীমারেখা। এই মুভিং রে এটাকে বলা হয় কোণের সীমারেখা বা বাউন্ডিং লাইন অফ দি অ্যাঙ্গেল। যে এই কোণের সীমারেখাটা যখন এখানে এইভাবে ঘুরছে তখন সেটা হচ্ছে ধনাত্মক কোণ, এবং যখন ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে তখন সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। এবং তোমরা খুব ভালো করেই জানো যে সাংখ্যমান যত বড় হবে, মাইনাস দিলে সেটা তত বেশি ছোট হয়। যেমন -2 থেকে -3 আরও ছোটো, -4 আরও ছোটো। তাহলে সেভাবে যখন এইভাবে মুভ করে তখন অ্যাঙ্গেলের সাংখ্যমানটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু নেগেটিভ হওয়ার জন্য কোণের মানটা ক্রমাগত কমে যাচ্ছে।
আর এইদিকে ঠিক কোণের মানটা বেড়ে যাচ্ছে। তাহলে মুখ করতে করতে এখানটা আসলো কত হলো π/2, কিন্তু এখানে π/2 হচ্ছে বড়, তাহলে আরও মুখ পড়বে, আরও মুখ পড়লে π/2 হচ্ছে বড় হয়ে গেল। কিন্তু দেখো এখানে আসতে পারবে না, কারণ এখানে আসলে পাই হয়ে যাবে, পায়ের চেয়ে ছোটো, তাহলে এখানে পৌঁছাতে পারবে না। এরকম কোনো একটা জায়গায় তার অবস্থান করতে হবে কোণের সীমারেখা। ধরো কোণের সীমারেখাটা এরকম কোনো একটা জায়গায় অবস্থান করলো, তার ফলে যে কোণটা উৎপন্ন করলো সেই কোণটা কত, এই যে কোণটা হচ্ছে কত, থিটা কোণ উৎপন্ন করলো। এই কোণটা কি π/2 চেয়ে বড়ো কিন্তু পায়ের চেয়ে ছোটো। এখন দেখো ওয়ের উপরে যে কোনো একটা বিন্দু নিলাম পি থেকে আমি এখানে একটা লম্ব টানলাম PM। তাহলে দেখো এই যে এটাকে লম্ব, এটাকে ভূমি এবং এটাকে অতিভুজ বলা হচ্ছে কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে, কোনটার সাপেক্ষে। এটা বলার সাথে সাথে একটা ভাবনা চলে আসে, মনে হয় যে এই কোণটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। সেটা তা নয়, কারণ ওয়ে যে কোণটা উৎপন্ন করলো সে কোণটা তার বাড়ি থেকে, তার বাড়িটা কিন্তু তার ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থান, এখান থেকে এভাবে সে কোণটা তৈরি করলো, তাহলে এই কোণের সাপেক্ষে হবে। সবসময় খেয়াল রাখবে কোনটা মেজারমেন্ট হবে তার বাড়ি থেকে। যেমন তোমাকে যদি কোনো তোমার বন্ধু জিজ্ঞেস করে তোর স্কুল কত দূরে, তখন তুমি সেই স্কুলের দূরত্বটা তোমার বাড়ির থেকে বলবে, বাড়ির থেকে 1/2 কিলোমিটার, বাড়ি থেকে 1 কিলোমিটার, সেই বাড়ির থেকে হিসাবটা দিবে। তাই কোণের যে কোণটার ক্ষেত্রেও এই যে কোণটা কোথা থেকে তৈরি হচ্ছে, এইটা বাড়ির থেকে এইভাবে আসছে। তাহলে এখানে এই কোণটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি এবং এটা অতিভুজ। তাহলে দেখো এই যে PM পারপেন্ডিকুলার, এই OM বেস এবং OP হচ্ছে হাইপোটেনিউজ। এখন প্রশ্ন হচ্ছে OM যখন আমরা এইদিকে মেজারমেন্ট করব তখন তার সাইনটা দেওয়া হয় প্লাস, যখন এইদিকে মেজারমেন্ট করব তার সাইনটা দেওয়া হয় মাইনাস, যখন এখান থেকে উপরের দিকে মেজারমেন্ট করছে অর্থাৎ লম্ব তখন এটা প্লাস দেওয়া হয় এবং নিচের দিকে যখন মেজার করি তখন হচ্ছে মাইনাস দেওয়া হয়। সেই কারণে এক্ষেত্রে OM হচ্ছে <0, PM হচ্ছে greater than 0, আর OPকে এই OP অতিভুজ বা হাইপোটেনিউজ অলওয়েজ পজিটিভ, যে কোনো জায়গায় থাকুক না, যে কোনো জায়গায় থাকুক এটা অলওয়েজ পজিটিভ। তাহলে OP কি হচ্ছে, OP greater than 0। তাহলে এখন আমরা আলোচনা করছি cos থিটা নিয়ে। তাই cos থিটা, তাই cos থিটা কি, cos থিটা হচ্ছে OM বাই কি OP। OM কি হবে, নেগেটিভ হবে, আর OP হবে পজিটিভ, এবং ভাগ করে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো, তাহলে π/2 লেস দেন থিটা লেস দেন পাই হলে তাহলে cos থিটা কি পেলাম, cos থিটা হচ্ছে লেস দেন 0। ফলে √cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি √cos থিটা তার কি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, যেহেতু cos থিটা লেস দেন 0 তাহলে একটা মাইনাস দিয়ে বসবে, তাহলে মাইনাস cos থিটা, তারপরে এটা কি ধনাত্মক হয়ে গেল। আশা করি তোমার √x² বিষয়টা যথেষ্ট তোমাদের ধারণা হয়ে গেছে, এটা আমি আশা করতে পারি। যদি তোমাদের মনে কোনো রকম কোনো ডাউট থাকে তবে তোমরা কমেন্টের মাধ্যমে বলবে, আমি তোমাদের সেই ডাউটটাকে ক্লিয়ার করে দেব। এখন দেখো আমরা যে পরের যে আলোচনা, সে আলোচনা আসতেছি অর্থাৎ বিস্তার। পরের যে আলোচনা সেটা হচ্ছে কি বিস্তার। বিস্তার বা অন্তর, ইন্টারভেল। দেখো এই একটা সংখ্যারেখা নিচ্ছি, একটা সংখ্যারেখা। এই সংখ্যারেখার উপরে এখানে একটা A সংখ্যা, এখানে একটা B সংখ্যা, যেটা এই দুটো বিন্দু দিয়ে প্রকাশ করছে। স্বাভাবিকভাবেই B গ্রেটার দেন A, ঠিক আছে। এখন দেখো এই যে AB মধ্যকার যত বাস্তব সংখ্যা আছে তাদের সংকলনকে আমরা বলি হচ্ছে A ও B এর বিস্তার। তাহলে A এবং B দুটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা। এখানে কি B গ্রেটার দেন A, তাহলে A এবং B এর অন্তর্গত সকল বাস্তব মানের সংকলনকে, সকল বাস্তব মানের সংকলনকে A ও B এর বিস্তার বলে।
দেখো এখন যদি এ ও বি প্রান্তীয় মান দুটো এই বিস্তারের অন্তর্গত হয় তবে সেই বিস্তারকে আমরা বলি হচ্ছে বদ্ধ বিস্তার। এ ও বি এই প্রান্তীয় মান দুটি এই বিস্তারের অন্তর্গত হলে বিস্তারটিকে বদ্ধ অন্তর বা ক্লোজড ইন্টারভ্যাল বলে। এটাকে এইভাবে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে সূচিত করা হয়, ক্লোজ এবি সূচিত করা হয়। আর যদি এই প্রান্তীয় মান দুটো এই বিস্তারের অন্তর্গত না হয় তবে সেটাকে বলা হয় মুক্ত অন্তর। তাহলে এ ও বি এই প্রান্তীয় মান দুটি বিস্তারের অন্তর্গত না হলে বিস্তারটিকে মুক্ত অন্তর বা ওপেন ইন্টারভ্যাল বলে। এটাকে এইভাবে প্রথম বন্ধনীর মধ্যে এভাবে সূচিত করা হয়, সূচিত করা হয়। ঠিক আছে, এখন দেখো এমনও হতে পারে এ তোমার অন্তর্গত আছে কিন্তু বি সেই বিস্তারের অন্তর্গত নয়, বা বি আছে বি এই বিস্তারের অন্তর্গত তো এ নাই, তাই এরকম হতে পারে। তাই সেগুলোকে আমরা কী করবো দেখো। আচ্ছা দেখো, এক্স একটি চলরাশি বা এক্স একটি চলক, এ এবং বি বদ্ধ বিস্তারের প্রতিটি মান গ্রহণ করলে আমরা লিখব এইভাবে a less than equal to x less than equal to b। a less than equal to x less than equal to b এটাকে এভাবে লিখতে পারি x belongs to এই যে ক্লোজ এবি, এভাবে লিখতে পারি। দিস ইমপ্লাইজ এইভাবে লিখতে পারি সেট অফ x such that x belongs to a real number a less than equal to x less than equal to b, এইভাবে লিখতে পারি। আর যদি তোমার এবি যদি এক্স চলরাশিটি তোমার এ বি মুক্ত অন্তরে প্রতিটি মান গ্রহণ করে তবে সেই বিস্তারকে তবে এটাকে লেখা যায় a less than x less than b, এইভাবে লেখা যায়। এখানে a less than x less than b, this implies that x belongs to open AB, but this implies that set of x such that x belongs to a such that x belongs to R a less than x less than b,
এইভাবে আমরা লিখতে পারি। এবারে দেখো, যদি কখনো এমন হয় যে a লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন বি, অর্থাৎ তোমার এর দিকে বদ্ধ কিন্তু বির দিকে মুক্ত, দিস ইমপ্লাইজ দ্যাট লিখতে পারি এক্স বিলংস টু এই যে ক্লোজ এ ওপেন বি। দিস ইমপ্লাইজ দ্যাট এভাবে লিখতে পারি সেট অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি। বা এমন হতে পারে এ তোমার লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি, এই যদি হয় তবে আমরা দিস ইমপ্লাইজ দ্যাট কি লিখতে পারি এক্স বিলংস টু এই ওপেন এ বি দিকে ক্লোজ, বির দিকে ক্লোজ। দিস ইমপ্লাইজ দ্যাট দিস সেট অফ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি, এভাবে লিখতে পারি। এখন দেখো বললাম এক্স লেস দেন এ, অর্থাৎ যত খুশি ছোট হতে পারে, যত খুশি ছোট হতে পারে, সীমাহীনভাবে ছোট। এটাকে আমরা লিখবো দিস ইমপ্লাইজ দ্যাট মাইনাস ইনফাইনাইট লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু এ। দিস ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এই ওপেন এর দিকে মাইনাস দিলাম এবং ইনফাইনাইট আর এ এই ক্লোজ। এখন দেখো এখানে একটা কথা, আমরা নতুন জিনিস নিয়ে আসলাম, ইনফিনিটি, একটা নতুন টার্ম নিয়ে আসলাম। এই ইনফিনিটি অঙ্কের মধ্যে ভীষণভাবে ব্যবহৃত হয়, ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় ইনফিনিটি। তার জন্য এটার উপরে একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা থাকা দরকার। তবে এখন এই পরিসরে আমি তোমাদের সেই ধারণাটা দিতে পারছি না। তবে লিমিট করানোর সময় ইনফিনিটি সম্বন্ধে যে স্বচ্ছ এবং সুন্দর ধারণা দিয়ে দেবো, তখন এই ইনফিনিটি বিষয়টাই তোমাদের কাছে ভাবতেও আনন্দ লাগবে এবং বেশ কল্পনার জগতে চলে যেতে পারে, খুব ভালো লাগবে। হ্যাঁ, তাই জন্য একটু অপেক্ষা করতে হবে, লিমিট করানো পর্যন্ত তোমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপরে তোমাদের যে ধারণা তৈরি হয়ে যাবে, সারা জীবনের জন্য তোমাদের ইনফিনিটি মনের মধ্যে গাঁথা হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, এবারে দেখো তোমার লিখলাম এক্স গ্রেটার দেন ইকুয়াল টু বি। দিস ইমপ্লাইজ দ্যাট বি এর চেয়ে বড়, যত খুশি বড়, এটাকে লিখতে পারি বি লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন হচ্ছে ইনফিনিটি। দিস ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এই পাশে ক্লোজ বি এই যে ইনফিনিটি, এইভাবে আমরা এটা ওপেন। ঠিক আছে, এবারে দেখো আমি লিখলাম মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু এ, অথবা বি লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইনফিনিটি। দিস ইমপ্লাইজ দ্যাট এটাকে লিখবো এক্স বিলংস টু এই ওপেন মাইনাস ইনফিনিটি এ, এটা ক্লোজ, অথবা জন্য ইউনিয়ন এই যে বি ইনফিনিটি। তোমরা সেটে তোমার জেনে আসছো যে অথবা ইউনিয়ন হয়, অর্থাৎ তোমরা এটা তোমার জানা হয়ে গেছে। কি জানা হয়ে গেছে আগেই সেট থিওরিতে, যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। দিস ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ, অথবা কি, অথবা এক্স বিলংস টু বি। তবে এই যে গণিতের পরিভাষায় এই অথবাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আমরা দৈনন্দিন জীবনে যে অথবাটাকে ব্যবহার করি, এটা কিন্তু সেটা নয়, এটা একটু আলাদা ধরনের। এই অথবাটা একটু আলাদা ধরনের। সেটা অথবাটা সম্বন্ধে একটু বলে দিই, যাদের একটু কনফিউশন আছে তাদের জন্য বলে দিচ্ছি। ধরো এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট নিলাম, ইউনিভার্সাল সেট, সার্বিক সেট এ বি, যেটা সেট আছে। ধরো 1 2 3 4 5 6 7 8 9 নিলাম। তাহলে ইউনিয়ন বি হচ্ছে এই সবটুকু হচ্ছে ইউনিয়ন বি, অর্থাৎ এটা যোগ। তাহলে এটা হচ্ছে কি শেডের জায়গাটা কি, ইউনিয়ন বি, এটা শেডের জায়গা। এখন দেখো ইউনিয়ন বি বলতে আমরা কী বুঝি? ইউনিয়ন বি হচ্ছে, তাহলে এ ইউনিয়ন বি জিনিসটা কী দাঁড়ালো, এই যে 4 5 6 7 8 9। দেখো 6 7 দুইজনের মধ্যে আছে, কিন্তু একবারই লেখা হবে, কারণ তোমরা খুব ভালো করেই জানো যে সেটের ক্ষেত্রে নো রিপিটেশন, কোনো রিপিট করা হয় না, একটা সংখ্যা একবারই ব্যবহার করা হয়। এখন লক্ষ্য করা হচ্ছে 4 সংখ্যাটা, এই যে 4 5 যে কোনো একটা সংখ্যা তুমি এখানে তুলে নাও না কেন, হয় এতে থাকবে, নয় বিতে থাকবে, নয় উভয়ের মধ্যে থাকবে। এটাই হচ্ছে অথবা। মানে অথবা তাৎপর্য হচ্ছে যেমন এ অথবা বি, তার মানে এলিমেন্টটা হয় এতে থাকবে, নয় বিতে থাকবে বা উভয়ের মধ্যে থাকবে। যেমন 4 নিলাম, এতে আছে,
ধরো 9 নিলাম, বিতে আছে, ধরো 7 নিলাম, উভয়ের মধ্যে আছে। তার জন্য এই যে এক্স এ বিলংস টু এ ইউনিয়ন বি, দিস ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু কি হচ্ছে বি, এক্স বিলংস টু কি হচ্ছে বি। তার মানে এই অথবা তাৎপর্য হচ্ছে হয় এতে থাকবে না বিতে থাকবে, বাকি উভয়ের মধ্যেই থাকবে। অথবাটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, কারণ এটা অনেক জায়গায় কাজে লাগবে। যাই হোক, এটা হচ্ছে পার্ট 1 এই পর্যন্তই থাকলো। এরপরে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 2তে, সেটা হচ্ছে মূল আলোচনা অর্থাৎ মডুলাস নিয়ে আলোচনা হবে। তোমরা এর মধ্যে এটা সম্বন্ধে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা নিয়ে নাও, এরপরে তুমি মডুলাস নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, পার্ট 1 এখানে শেষ করছি। বাই।